ওয়েল, তো বাংলা বছর আজকে শেষ হচ্ছে, কাল থেকে নতুন দিনের শুরু। কালকে বার পুজো দিয়ে প্রত্যেকটা বাংলার ক্লাব তাদের নতুন বছরের জার্নি শুরু করবে এবং এই নতুন বছর যে আসছে প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল, ক্লাবগুলোর জন্য শুভেচ্ছা রইল। প্রত্যেকটা ফুটবলার, প্রত্যেকে যারা ক্লাবের সাথে জড়িত, তাদের যেন একটা ভালো বছর কাটে সেইটুকু শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। নববর্ষের শুভেচ্ছা হিসাবেই ধরে নেওয়া যেতে পারে। কালকে অফিসিয়ালি আমরা নববর্ষে পদার্পণ করব সকালের ভোরের আলো ফুটে যাওয়ার সাথে সাথেই। তো এই ভিডিওতে বেশ কিছু ট্রান্সফার রিলেটেড কিন্তু কথা শেয়ার করার রয়েছে। আপডেটস বলতে পারো, রিউমার বলতে পারো, যেভাবেই বলো না কেন, রয়েছে বেশ কিছু আর্টিকেল, বেশ কিছু রিপোর্টস, বেশ কিছু রিউমার আমাদের সামনে এসেছে, সেগুলো নিয়েই কথা বলবো। অবশ্যই প্রত্যেকটা আইএসএল ক্লাবেরই কিন্তু এই মুহূর্তে মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। কেউ হয়তো একটু বেশি করছে, কেউ একটু কম করছে, কারো ধীরে চলো নীতি, কারো খুব ফাস্ট ফরওয়ার্ড নীতি। যেভাবেই হোক না কেন, ক্লাবগুলো নিজেদের ঘর গুছিয়ে নেওয়ার খেলাতে আপাতত রেডি। আমরা কিছু অলরেডি আপডেট যেমন পেয়েছি, যেমন মোহাম্মদ উবাইস জামশেদপুর থেকে পাঞ্জাবে শিফট করেছে, তার ট্রান্সফার কমপ্লিট। আমরা জানি ভিশাল যাদব জামশেদপুর থেকে হায়দ্রাবাদ এফসিতে ট্রান্সফার কমপ্লিট করেছে। আজকে আমরা একটা আপডেট দেখলাম যে এফসি গোয়া আরমান্দো সাদিকুকে ছেড়ে দিয়েছে হঠাৎ করে। হয়তো তার লাস্ট যে ম্যাচ ছিল, অর্থাৎ প্লে অফের যে সেমিফাইনাল সেকেন্ড লেগ ছিল, সেখানে তার সেলিব্রেশন, সেটাকে হয়তো এফসি গোয়া ম্যানেজমেন্ট ঠিক করে নেয়নি। এর পেছনে আরও হয়তো অন্য কারণ থাকতে পারে। একটা সাকসেসফুল প্লেয়ার কেন এই ধরনের সেলিব্রেশন করলো, কেন তাকে এতদিন বেঞ্চে বসিয়ে রাখা হলো, তার হয়তো উত্তর কেউই জানতে চাইবে না। সেই সেলিব্রেশনটাকে সবাই মাথার মধ্যে রাখবে। বাট কোথাও আরমান্দো সাদিকু এই সিজনে এফসি গোয়াকে যা দিয়েছে, আমার মনে হয় না যে অন্য কেউ অতটা ডেলিভারি করতে পেরেছে বলে। কেউ করতে পারলে তাহলে গোয়া কিন্তু আরও বেটারভাবে সিজন শেষ করতে পারতো। যাই হোক, আরমান্দো সাদিকু আইএসএলে থাকে না, কোথায় যায়, কী কী সুযোগ আসতে পারে না আসতে পারে, সেটা নিয়ে পরে কথা বলা যাবে, সেটা একটা অন্য বিষয়। কিন্তু এই ভিডিওতে পার্টিকুলার যে দুটো সেগমেন্ট নিয়ে কথা বলবো, প্রথমে মোহনবাগানের সেগমেন্ট। মোহনবাগানে দুজন প্লেয়ার, তারা আগামী দিনে থাকবে কি থাকবে না সেই নিয়ে কিন্তু চর্চা গুঞ্জন শুরু হয়েছে। দেখো, একজন প্লেয়ারের বিষয়টা আমরা প্রায় সবাই জানি, সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট। হ্যাঁ, গ্রেগ স্টুয়ার্ট ডেফিনেটলি তার 35 বছর বয়স কমপ্লিট হয়ে গেছে। নিজের সেরা ফর্ম এবং অবশ্যই নিজের যে বেস্ট সময়টা, সেটা অনেক দিন আগেই কাটিয়েছে। আমরা ইন্ডিয়ান ফুটবলেও তার একটা বেস্ট টাইম দেখেছি, বিশেষ করে জামশেদপুর এবং মুম্বাইয়ে পরপর দুটো সিজনে দুটো ডিফারেন্ট টিমকে লিগ শিল্ড চ্যাম্পিয়ন করতে দেখেছি। এই সিজনেও মোহনবাগান লিগ শিল্ড উইনার হওয়ার পেছনে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের বিশেষ করে ফার্স্ট লেগের দিকে অবদান কিন্তু হাই লেভেলে ছিল। পরবর্তী সময়ে চোট একটু তাকে সমস্যার মধ্যে ফেলে দেয়, ফিটনেস ইস্যু একটা ফ্যাক্টর হয়েছিল। কিন্তু বলে না যে ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট, সেটা কিন্তু অবশ্যই আমরা দেখেছি যে গ্রেগ স্টুয়ার্টের ক্ষেত্রে হয়েছে। ফর্ম একটা সময়ে ডাউন হলেও যখনই মাঠে নেমেছে নিজের ক্লাস কিন্তু শো করেছে। ফাইনালেও দেখেছি যে লাস্ট গোলটা মোহনবাগান পেল, যেটাতে মোহনবাগান ডাবল চ্যাম্পিয়নশিপের মুখ দেখলো, সেখানেও কিন্তু যে বলটা ম্যাকলারেনকে বাড়ানো হয়েছিল, সেটাও এই গ্রেগ স্টুয়ার্টের পা থেকে। তার আগেও একটা ভালো বল, ডেঞ্জারাস বল বাড়িয়েছিল, আনএক্সপেক্টেড একটা বল বাড়িয়েছিল নিজের উইক ফুট থেকে। তো প্লেয়ারের ভাই ক্লাস নিয়ে সিরিয়াসলি কোনো কথা হবে না, কিন্তু এই ক্ষেত্রে মোহনবাগান তাকে একটা সময় অবধি রেখে দেওয়ার কনসিডারেশনে থাকলেও পরবর্তী সময়ে গ্রেগ স্টুয়ার্ট নিজের ঘরে বারবার ফিরে যেতে চাইছে। দেখো, একটা ফ্যাক্টর রয়েছে, একটা প্লেয়ার যদি ম্যাক্সিমাম ডেজ দেশের বাইরে খেলে, তার একটা হোম সিকনেস এসে যায় এবং এজ একটা বড় ফ্যাক্টর। একটা সময়ের পর প্রত্যেকে নিজের পরিবারের সাথে ম্যাক্সিমাম সময়টা কাটাতে চায়। নিজের যা কিছু ফুটবলিং কেরিয়ার রয়েছে সেটাকে গ্রেগ স্টুয়ার্ট এনজয় করেছে। এরপর যদি নিজের জায়গাতে ফিরে গিয়ে সেখানে কোনো ছোটোখাটো ক্লাবেও খেলে, আমার মনে হয় না যে সেটা গ্রেগ স্টুয়ার্টের কেরিয়ারের জন্য আর বড় কোনো ক্ষতির জায়গা বলে। এবং অবশ্যই মোহনবাগান একটা সময় অবধি কনসিডার করার পরে আর হয়তো কনসিডার করেনি তার বর্তমান ফিটনেস বা বারবার চোট পাওয়াটাকে মাথায় রেখে, 35 ইয়ার্স অফ এজটাকে মাথায় রেখে, তার থেকে ইয়াং, তার থেকে অনেক বেশি এনার্জেটিক একজন প্লেয়ারকে মোহনবাগান নিতে পারবে ওই পজিশনে, এটা ভেবে। এবং সেখান থেকে গ্রেগ স্টুয়ার্ট যদি মোহনবাগানে কন্টিনিউ না করে, আমার অন্ততপক্ষে মনে হয় যে সেটা অনেক বেশি জাস্টিফাইড। সেটা মোহনবাগানের দিক থেকে যেমন অনেক বেশি জাস্টিফাইড, সেটা গ্রেগ স্টুয়ার্টের দিক থেকেও জাস্টিফাইড। বাট দ্বিতীয় যে প্লেয়ার, যার হয়তো মোহনবাগানে কন্টিনিউ করা না করাটা কিছুটা প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে টম আলড্রেড। রিসেন্ট যে রিপোর্ট সংবাদ প্রতিদিনের তরফ থেকে বেরিয়েছে, এবং ন্যাচারালি সেই রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে টম আলড্রেডের কাছে কিন্তু 3টে আইএসএল ক্লাবের অফার রয়েছে। এবার দেখো, এখানে একটা জিনিস পরিষ্কার জানতে হবে যে টম আলড্রেড, হি ইজ নিয়ারিং 35।
সেপ্টেম্বরে তার 35 বছর কমপ্লিট হয়ে যাবে। একটা ডিফেন্ডার 35 কমপ্লিট করে 36-এ যখন একটা লিগ 36-এ পড়ে যখন একটা লিগকে স্টার্ট করবে, তখন তার থেকে যে ধরনের অ্যাপ্রোচটা একটা চ্যাম্পিয়ন ক্লাব ডিজার্ভ করবে সেটা হয়তো সেই সময় সে ডেলিভার নাও করতে পারে। সেখানে যদি মোহনবাগানের প্ল্যানিংয়ে এরকম থাকে যে আরও ইয়াং কোনো ডিফেন্ডারকে সেখানে নিয়ে আসা, বা এমন যদি প্ল্যানিং থাকে যে একজন খুবই ইয়াং ইন্ডিয়ান ডিফেন্ডারকে নিয়ে আসা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টম অলরেডের থেকে যাওয়াটা সম্ভব হতে পারে, যে হয়তো তাকে ব্যাকআপ হিসেবে রাখা হলো। কিন্তু যদি আবারও এই সিজনের মতো প্ল্যানিং হয় যে দুজন বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডার দিয়েই মোহনবাগান কাজ চালাবে, হোসে মলিনা তিনি এগিয়ে যাবেন, তাহলে হয়তো ওই ইয়াং ডিফেন্ডারের দিকে মোহনবাগান ঝুঁকতে পারে। সেটা হলে আমার মনে হয় যে টম অলরেডের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা দোনামোনা ব্যাপার মোহনবাগানে চলতে পারে, বেশ কিছু ডিসকাশন পর্ব মোহনবাগানে চলতে পারে। কারণ টম অলরেডের যে পারফরমেন্স সেই নিয়ে কারো কোনো রকম সন্দেহ নেই। স্পেশালি আমরা দেখেছি আইএসএল কাপ ফাইনালের দিনকে টম অলরেডি যে পারফরমেন্সটা দিয়েছে, দ্যাট ওয়াজ ট্রুলি ক্লাসিক পারফরমেন্স। তো সেটাকেও মাথায় রাখলে মোহনবাগান দেখবে যে জাস্ট কয়েক মাসের ব্যবধানে নিশ্চয়ই তার ফর্ম বা তার এজ তাকে খুব একটা বাধা দেবে না তার পারফরমেন্সের দিক থেকে। কিন্তু এটাও ঠিক কথা, যদি আরও বেটার প্লেয়ার মোহনবাগান পেয়ে যায়, যেহেতু মোহনবাগান প্রায় 3 থেকে 4 জন প্লেয়ার, বা স্পেসিফিক্যালি বলা ভালো 3 থেকে 4টে পজিশনের প্লেয়ারকে নিয়ে ভীষণভাবে মার্কেটে কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তাদের এজেন্টের সাথে কথাবার্তা বলা, সেই প্লেয়ারের সাথে বা সেই টিমের সাথে কন্টিনিউয়াসলি বিভিন্ন রকম মিটিং করা, এই সিজনে না হলেও পরবর্তী সিজনে একটা লঙ্গার রিলেশনশিপে যাওয়া, সেটা কিন্তু মোহনবাগান অলরেডি চেষ্টা করছে। এবং এখানে শুধুমাত্র যে আইএসএল বা ডোমেস্টিক যে টুর্নামেন্ট রয়েছে সেটা ফোকাস না, ফোকাসটা কিন্তু আইএসএলের পাশাপাশি রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ। কারণ ম্যানেজমেন্ট মনে করছে যে ডোমেস্টিকে মোহনবাগানের সব কিছু জেতা হয়ে গেছে, নতুন করে আর ডোমেস্টিক ফুটবলে মোহনবাগান ইন্ডিয়ান ফুটবলে যে কিছু দেবে বা কিছু নতুন করে পাবে এটা কিন্তু না। বাট এবার যদি কোথাও কিছু করতে হয়, রিমার্কেবল কিছু করতে হয়, তাহলে সেটা এশিয়ান ফুটবলে গিয়ে করতে হবে। সেটা কিন্তু কোথাও মোহনবাগান ম্যানেজমেন্ট পরিষ্কার বুঝতে পারছে, এবং সেই ডিমান্ড থেকে বা সেই নিড থেকে যদি আরও ইয়াং প্লেয়ার, আরও বেশি হাই প্রোফাইল বিদেশি প্লেয়ার মোহনবাগান নিয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো টম অলরেডি আগামী সিজনে নাও থাকতে পারে, যেহেতু তার কন্ট্রাক্টটাও শর্ট টার্মে ছিল, জাস্ট একটা সিজনের কন্ট্রাক্ট ছিল, এবং তার কাছে যেহেতু ভালো অফারও রয়েছে, সেখানে হয়তো মোহনবাগান তাকে তার গেম টাইম বা তার খেলার কথা ভেবে ছেড়ে দিলেও দিতে পারে। এবার দেখা যাক ফাইনালি কে থাকে, কে চলে যায়, নাকি দুজনেই চলে যায়। যদি চলে যায় তাহলে তাদের পরিবর্তে কত ভালো মানের প্লেয়ার মোহনবাগান নিয়ে আসতে পারে, কত বড় হাই প্রোফাইল, আমরা যেটাকে বলি যে হাই প্রোফাইল একটা সিগনেচার, সেটা মোহনবাগান ফাইনালি করে। এই দুটো খুবই খুবই মানে কি বলবো ভাইটাল এবং খুবই ইম্পর্টেন্ট দুটো পজিশনের জন্য। শুধুমাত্র আমি আবারও রিপিট করছি, আইএসএল না, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর কথাটাকে মেনলি মাথায় দিয়ে। লাস্ট অবশ্যই কথা বলতে হবে ইস্টবেঙ্গলের কথা, কারণ ইস্টবেঙ্গল একটা বিরাট বড় সারপ্রাইজ নিয়ে আসতে চলেছে ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য। এমন একজন প্লেয়ারকে সম্ভবত ইস্টবেঙ্গল ল্যান্ড করাতে চলেছে, যে প্লেয়ারটা কোথাও আগামী দিনে ইস্টবেঙ্গলের ফিউচার হতে পারে, ইস্টবেঙ্গলের ফেস হতে পারে, তার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে। এবং যদি কোথাও টিমের যে স্ট্র্যাটেজি রয়েছে, যে ট্যাকটিক্স রয়েছে, যে পুরো সিস্টেমটা রয়েছে, তার সাথে এই প্লেয়ারটা নিজেকে মানিয়ে নিতে পারে, অস্কার ব্রুজো যদি এই প্লেয়ারটাকে প্রপারলি ইউজ করতে পারেন, আমি অন্ততপক্ষে আজকের দিনে মানে এই বাংলা বছরের শেষ দিনে আমি বলতে পারি যে এই প্লেয়ারটা ইস্টবেঙ্গলের ফিউচার হওয়ার মতো সব রকম মশলা রয়েছে। অ্যান্ড হি ইজ নান আদার দ্যান ইন্ডিয়ান সাইড ব্যাক টেকচাম অভিষেক সিং। জাস্ট 20 বছর বয়স, কিন্তু সেই 20 বছর বয়সে ও যে ফুটবলটা অলরেডি তুলে ধরেছে, লাস্ট অন্তত আমি বলবো যে 4-5 বছরে, আমি একটা 20 বছরের ছেলেকে এই এতটা ফ্রি ফ্লোয়িং ফুটবল, দুটো সাইড ব্যাকে সমান স্বচ্ছন্দ, দুটো ফুট ভীষণভাবে ভালো চলে, যে কোন ফুটেড প্লেয়ারও কেউ বলতে পারবে না। ও রাইট ফুটেও যতটা ভালো, ও লেফট ফুটেও ততটা ভালো। ও 3 ব্যাক সিস্টেমে লেফট উইংয়ে বা লেফট মিডফিল্ডে বা রাইট উইংয়ে বা রাইট মিডফিল্ডেও যে পারফরমেন্সটা দেয়, সেখানে ওকে দেখে কেউ বলতে পারবে না যে হোয়েদার হি ইজ আ ডিফেন্ডার অর হি ইজ অ্যান অ্যাটাকার। তো এই প্লেয়ারটার মধ্যে না মশলা রয়েছে, যে নিজেকে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট বা ইস্টবেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট একটা সময়ের জন্য প্লেয়ার প্রুভ করার মতো। এবার সেই প্লেয়ারকে আনতে গেলে দুটো ফ্যাক্টর রয়েছে। নাম্বার 1 ফ্যাক্টরটা ইস্টবেঙ্গল খুব ট্রুলি সেখানে ম্যানেজ করে ফেলবে, সেটা হচ্ছে গেম টাইম। কারণ
হিউজ এবং অ্যাভেলেবেল এবং ম্যাক্সিমাম যারা ইয়াং প্লেয়ার রয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি গেম টাইম কিন্তু পাঞ্জাবে পেয়েছে। কন্টিনিউয়াসলি দুটো সিজনে অসাধারণ ফুটবল খেলেছে, দুটো সাইড ব্যাক পজিশনেও ফুটবল খেলেছে, ম্যাক্সিমামটা খেলেছে লেফট ব্যাকে। এই জায়গাতে ইস্টবেঙ্গল ওকে গেম টাইম তো ডেফিনেটলি দেবে, কারণ ইস্টবেঙ্গল যদি রাইট ব্যাকে ইউজ করে সেখানেও মোহাম্মদ রাকিবের থেকে অনেকটা আপগ্রেড একটা প্লেয়ার হিসেবেও আসবে। যদি লেফট ব্যাকে ভাবা হয় তাহলে সেখানে নিশু কুমার বলো বা প্রভাত লাকড়া বলো তাদের থেকে অনেক বেটার প্লেয়ার হিসেবে কিন্তু অভিষেক সিং আসবে। তো গেম টাইম নিয়ে প্রবলেম নেই। তাহলে সেকেন্ড থিং কি, সেটা হচ্ছে ট্রান্সফার ফি। অলরেডি আমরা জানি যে পাঞ্জাব কিন্তু উভাইসকে সই করিয়েছে। এবার উভাইসকে সই করা মানে অলরেডি উভাইস লেফট ব্যাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে জামশেদপুরের মতো টিমে। সেই জায়গাতে দাঁড়িয়ে তাকে কোথাও ওই পজিশনে মেন প্লেয়ার হিসাবে পাঞ্জাব এফসি ভাবছে, এবং যদি অভিষেককে ছাড়ে তাহলে কিন্তু অভিষেককে একটা ভালো দামের বিনিময়ে ছাড়বে। এবং যদি অভিষেককে ফাইনালি পাঞ্জাব মার্কেটে অ্যাভেলেবেল করে, আমরা খুব ভালো করে জানি যে সেখানে বেশ কিছু টিমের ডিমান্ড কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। অন্যরাও দেখবে যে একবার যদি সেই জায়গাটা বাজিয়ে দেখা যায় যে কতটা ভালোভাবে তাকে পাওয়া যাবে, সেখানে কিন্তু ডিমান্ড হাই হয়ে যাবে। এর আগে আমরা বহু প্লেয়ারের ক্ষেত্রে দেখেছি যখন সেই প্লেয়ারকে নিয়ে একটা দুটো ক্লাব ইন্টারেস্টেড, তখন খুব একটা আপডেট পাওয়া যায় না। যখন তার মাদার ক্লাব তাকে মার্কেটে অ্যাভেলেবেল করে দেয়, তার কিন্তু দামটা বেড়ে যায়। দুটো তিনটে ক্লাবের মধ্যে তার ট্রান্সফার ফি নিয়ে ব্যাটেল চলে, এবং অনেক সময় আমরা দেখেছি যে হয়তো একটা 1 কোটি টাকা ট্রান্সফার ফির প্লেয়ার, সে হয়তো 2 কোটি 2.5 কোটি অবধি তার ট্রান্সফার ফি হাঁকানো হয়ে গেল শুধুমাত্র সেই প্লেয়ারের কোয়ালিটি এবং যেহেতু দুটো বা তিনটে এন্টিটি তাকে নিতে চাই সেই ব্যাটেলটার জন্য। এবার যদি আমি খুব স্পেসিফিক্যালি বলি তাহলে আমি দেখব যে এফসি গোয়া, সেখানে কিন্তু একজন রাইট ব্যাক দরকার রয়েছে। তারা ওই স্টপ গ্যাপ কোনো রকমের বরিশ সিং কোনো ম্যাচে উদান্তাকে দিয়ে চালাচ্ছে, তো তারাও জানে ভালো একটা রাইট ব্যাক লাগবে। যদি বলি মুম্বাই সিটি এফসির কথা, তাহলে মুম্বাই সিটি এফসিতেও কিন্তু ভালো একজন রাইট ব্যাক লাগবে। ভালপুইয়া ভালো খেলেছে, বাট ভালপুইয়ার থেকেও রাইট ব্যাক হিসাবে কোথাও অভিষেক কিন্তু অনেক বেটার। ভালপুইয়া সেই ক্ষেত্রে মেহতাব বেরিয়ে গেলে সেন্টার ফরওয়ার্ড এই সেন্টার ব্যাকে শিফট হয়ে যেতে পারবে। মোহনবাগানে আমরা জানি ডেফিনেটলি রসনের নাম যেমন উঠেছে, কিন্তু যদি অভিষেকের মতো প্লেয়ার অ্যাভেলেবেল হয় মোহনবাগান সেখানে নামতে চাইবে। যদি রসন সিংকে বেঙ্গালুরু এফসি ছেড়ে দেয় তাহলে বেঙ্গালুরু মাঠে নামতে পারে সেই জায়গাতে অভিষেককে সই করানোর জন্য, কারণ এমন একটা প্লেয়ার অভিষেক যে কিন্তু লং টার্মে যে কোনো একটা টপ টিমকে ডেফিনেটলি লঙ্গার টাইমের জন্য হেল্প করবে। ইস্টবেঙ্গল তাহলে কোথায় একটা বেনিফিট পেতে পারে না, একটা এক্স ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে যে একাডেমি থেকে অভিষেক উঠেছে, যেখান থেকে তার সব কিছু শুরু, তার কেরিয়ার সমস্ত কিছু, সেই একাডেমির যিনি বর্তমান মালিক তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের সম্পর্ক যথেষ্ট ভালো, এবং সেটা একটা কোথাও লিঙ্ক আপ হতে পারে অভিষেককে কনভিন্স করানোর জন্য বা পাঞ্জাব এফসি ম্যানেজমেন্টকেও কনভিন্স করানোর জন্য যে ইস্টবেঙ্গলে যেন অভিষেককে দেওয়া হয়। সেই ক্ষেত্রে অবভিয়াসলি একটা ভালো ট্রান্সফার ফি এবং একটা হিউজ কন্ট্রাক্ট উইথ আ ভেরি 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 জাম্পড স্যালারি। সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল ডেফিনেটলি এই বাজিটা মারার মতো জায়গাতে রয়েছে। দ্যাটস ওয়াই যেখানেই তুমি অভিষেকের নামটা দেখবে উইথ ইস্টবেঙ্গল, প্রত্যেকেই কিন্তু বলছে দিস ইজ ইন আ অ্যাডভান্স স্টক, অলরেডি একটা অ্যাডভান্স জায়গাতে গিয়ে রিচ করেছে। বাট আমি অন্তত পক্ষে বলবো যতক্ষণ না যে কোনো ক্লাবে একটা সিগনেচার অ্যাটলিস্ট ভার্বালও অন্তত ডান হচ্ছে, ততক্ষণ সেটাকে নিয়ে খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করে লাভ নেই। যদিও ভার্বালের কোনো দাম নেই, পেন অ্যান্ড পেপার ইজ দ্য ফাইনাল অ্যান্ড আলটিমেটাম, তার আগে কিছু নেই, তারপরে আর কিছু নেই। তো ততক্ষণ অবধি ওয়েট করে যাওয়া দরকার। বাট আই মাস্ট রিপিট কি এই প্লেয়ারটা যাকে নিয়ে ইস্টবেঙ্গল অলরেডি ভীষণভাবে প্ল্যানিং করে নিয়েছে, মাঠে নেমে গেছে তাকে সই করানোর জন্য, তুলতে পারলে ফাইনালি ইস্টবেঙ্গলে এলে এই প্লেয়ারটা জাস্ট অন্য লেভেলের ফুটবল খেলবে। এই প্লেয়ারটাকে সামনে রেখে ইস্টবেঙ্গল অনেক অনেক বেটার একটা সামনের দিন দেখতে পাবে। তো জাস্ট আমি লাস্ট কয়েকটা কথা অ্যাড করবো যে যদি তাকে রাইট ব্যাকে ভাবা হয় তাহলে লেফট ব্যাকেও কিন্তু ইস্টবেঙ্গলকে ইনভেস্ট করতে হবে, আর যদি তাকে লেফট ব্যাকে ভাবা হয় তাহলে আবার রাইট ব্যাকেও কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। তুলনামূলকভাবে বলবো যদি তাকে রাইট ব্যাকে ভাবা হয়, লেফট ব্যাকে কিন্তু মার্ক জোতানপুইয়ার মতো একটা ইয়াং ট্যালেন্ট রয়েছে যে অলরেডি কিন্তু নিজেকে প্রুভ করেছে ইস্টবেঙ্গল জার্সিতে। কিন্তু হ্যাঁ, এটা একটা বড় ফ্যাক্টর যে অস্কার ব্রুজোর মতো এত পোড় খাওয়া একজন কোচ দুজন একদম ফ্রেশ ইয়াং 20 বছরের দুটো ছেলের ওপরে কি দুটো সাইড ব্যাককে ছাড়বেন? প্রশ্নটা আমি রাখলাম, উত্তরটা তোমরা তোমাদের কমেন্টে তোমাদের ওপিনিয়ন দিয়ে যাও। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।